গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। নবাব বাহাদুর নিজের কক্ষে বসেছিলেন। হঠাৎ তার নাকে শাহী বিরিয়ানির গন্ধ এলো। নবাব বাহাদুর বলল, আজ বুঝি শাহী বিরিয়ানি রান্না হয়েছে? উজির বলল, ঠিক ধরেছেন নবাব বাহাদুর। আচ্ছা, আপনি বুঝলেন কি করে? নবাব বাহাদুর বলল, বুঝবো না মানে, আমার থেকে 1000 ক্রোশ দূরে এই বিরিয়ানি রান্না হলেও আমি ঠিক তার খোঁজ পেয়ে যাব উজির। আহা আহা, কি সুগন্ধ! আমার দিল খুশ হয়ে গেল। উজির বলল, সে তো পাবেননি জাহাপনা। এ তো আর যে সে বিরিয়ানি নয়, এ হলো নবাব বাহাদুরের জন্য বানানো শাহী বিরিয়ানি। আর সেটা বানাচ্ছে মুর্শিদাবাদের নামকরা খাস রাঁধুনি আকবর। নবাব বাহাদুর বলল, এসব কথা ছেড়ে আমার জন্য তাড়াতাড়ি শাহী বিরিয়ানি নিয়ে আসো তো। উজির বলল, কে কোথায় আছিস? তাড়াতাড়ি জাহাপনার জন্য শাহী বিরিয়ানি নিয়ে আয়। তারপর একজন নবাব বাহাদুরের জন্য বিরিয়ানি নিয়ে আসলো। নবাব বাহাদুর বিরিয়ানি খাচ্ছে আর বলছে, আহা লাজবাব, ক্যা বাত! উজির বলল, আমাদের জাহাপনা বড়ই ভালো মানুষ, বিরিয়ানি পেলে আর কিছুই চাই না। নবাব বাহাদুর বলল, না 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 না, তুমি ভুল জানো উজির, আমার বিরিয়ানির সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরটাও চাই। যতদিন না কৃষ্ণনগরকে কারাগারে বন্দি করে কৃষ্ণনগর রাজ্যটা পুরো দখল নিতে পারছি, ততদিন আমি শান্তিতে ঘুমোতে পারবো না। তারপর নবাব বাহাদুরের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। নবাব বাহাদুর বলল, উজির, এখনই আকবরকে ডেকে পাঠাও জলদি। তারপর উজির আকবরকে নিয়ে এলো। নবাব বাহাদুর বলল, আমি আকবরের বিরিয়ানি খেয়ে খুব খুশি হয়েছি, তাই আমি আকবরকে 1 মাসের ছুটি দিলাম। আকবর বলল, জো হুকুম জাহাপনা। এই বলে আকবর চলে গেল। উজির বলল, এ আপনি কি করলেন জাহাপনা? আকবর 1 মাসের ছুটি থাকলে আপনাকে শাহী বিরিয়ানি রান্না করে খাওয়াবেটা কে শুনি? নবাব বাহাদুর বলল, সেটা তোমাকে ভাবতে হবে না উজির, সেটা ভাববে কৃষ্ণচন্দ্র। আমি আগামীকাল কৃষ্ণনগরে যাব। এদিকে কৃষ্ণনগরের মন্ত্রীর নামে ষড়যন্ত্রী রাজসভায় যাচ্ছিলেন আর বলছেন, যতদিন ওই পেট মোটা গোপাল আছে ততদিন আমি যতই কাজ করি না কেন মহারাজ কিছুতেই আমার প্রশংসা করবে না। তাই প্রশংসা পেতে হলে আমাকে আগে গোপালকে রাস্তা থেকে সরাতে হবে। গোপালকে একবার রাস্তা থেকে সরাতে পারলেই আমাকে কৃষ্ণনগরের রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু কি করে গোপালকে রাস্তা থেকে সরাবো? হঠাৎ মন্ত্রী গোপালকে দেখতে পেল। মন্ত্রী মশাই বলল, এই যে শয়তানের নাম নিতে না নিতেই শয়তান হাজির। এই বলে মন্ত্রী মশাই একটা গাছের নিচে লুকিয়ে পড়ল। গোপাল একা একা বলছিল, এই রাজ্যে সবাই আমাকে কত ভালোবাসে, কত সম্মান করে, আর তাদের মধ্যে সব থেকে আগে হলো আমার নাতি নাতনিরা। তাই এই বিপদের দিনে ওরা আমার পাশে থাকবে না সেটা হয়? এদিকে মন্ত্রী মশাই গোপালের সব কথা শুনে ফেলল। তাই মন্ত্রী মশাই মনে মনে বলছে, বিপদ? কিসের বিপদ? গোপাল আবার কি বিপদে পড়ল? না না, এটা আমাকে জানতেই হবে। তারপর মন্ত্রী মশাই গোপালের পিছু নিল আর গোপাল গেল পুটির বাড়িতে। গোপাল বলল, কিরে পুটি, কি করছিস? পুটি বলল, গোপাল দাদু, আমি না পুতুল নিয়ে খেলা করছি, তুমি খেলবে আমার সঙ্গে? গোপাল বলল, না রে পুটি, এখন খেলার সময় নেই, আমাকে রাজসভায় যেতে হবে। আসলে তো দিদা গতকাল বাপের বাড়িতে গেছে বুঝলি। এদিকে আমি একা মানুষ, তাই আর রান্না বান্না চাপাইনি। দেখে রাজসভায় থেকে ফিরে ওই চালে ডালে কিছু একটা বসিয়ে দেব। এদিকে মন্ত্রী মশাই তো লুকিয়ে লুকিয়ে সব শুনছে। পুটির মা ঘর থেকে বেরিয়ে এসে বলল, সে কি? না 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 না, খালি পেটে রাজসভায় যাবে কেন গোপাল দাদা? তুমি ঘরে এসো দেখি, 2টো ভাত খেয়ে তারপর রাজসভায় যাবে। পুটি বলল, হ্যাঁ দাদু, এসো না।
পুটির মা বলল, আর যত দিন না পুটির দিদা বাপের বাড়ি থেকে ফিরছে ততদিন তুমি আমাদের বাড়িতেই দুবেলা খেও গোপাল দাদা। গোপাল বলল, বলছো? তা এত করেই যখন বলছো তখন না হয়। এই বলে গোপাল পুটিদের ঘরে গেল। এদিকে মন্ত্রী মশাই সবটাই দেখলো আর সবটাই শুনলো। তাই মন্ত্রী মশাই তাড়াতাড়ি করে রাজসভাতে গেল গোপালের নামে নালিশ করতে মহারাজের কাছে। মন্ত্রী মশাই রাজসভা ঢুকতেই বলল, মহারাজ মহারাজ। মহারাজ বলল, কি হলো মন্ত্রী, এতক্ষণ ছিলে কোথায়? মন্ত্রী মশাই বলল, সে কথাই তো বলতে এলাম মহারাজ। গোপালের বউ গোপালকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, তাই গোপাল পুটিদের বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করেছে আর চোখের জল দেখিয়ে ঠিক দুবেলা খাবারের ব্যবস্থা করে নিয়েছে। গোপাল কি ধরিবাজ লোক, শুধু একবার ভাবুন মহারাজ। বিজ্ঞানী বলল, মন্ত্রী মশাই, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি যতদূর জানি পুটিদের বাড়ির সঙ্গে গোপালের বাড়ির খুব ভালোই সম্পর্ক। মহারাজ বলল, তুমি কিছুই জানো না বিজ্ঞানী। না 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 না, গোপাল এটা মোটেই ভালো কাজ করেনি। আজও আসুক রাজসভায়। আর তখনই গোপাল রাজসভায় চলে এলো আর বলল, আগে মহারাজ, গোপালের নাম নিলেন আর গোপাল হাজির। মহারাজ এদিকে মন্ত্রী মশাই তো মহারাজের কান ভাঙিয়ে খুব খুশিতেই আছে আর মিটি মিটি হাসছে। মহারাজ বলল, গোপাল, আমি কি শুনলাম তোমার গিন্নি নাকি বাপের বাড়িতে গেছে, আর তাই বলে তুমি পুটির বাড়িতে দুবেলা করে খাবে? গোপাল বলল, আপনার কানে এই খবরটা পৌঁছে গেছে? বাহ, আমাদের মন্ত্রী মশাই হাওয়ার গতির থেকে কম যান না দেখছি। মহারাজ বলল, তুমি ঠিক ধরেছ, এই খবরটা আমাকে মন্ত্রী দিয়েছে। ছি 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 গোপাল, তুমি আমার বিপদের দিনে সবার আগে ঝাঁপিয়ে পড়ো, আর তোমার বিপদের দিনে তুমি একবারও আমার কাছে এলে না। মন্ত্রী মশাই তো মহারাজের কথা শুনে অবাক হয়ে গেল। মন্ত্রী মশাই বলল, এ আপনি কি বলছেন মহারাজ? মহারাজ বলল, ঠিকই বলছি। না 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 গোপাল, আজ থেকে পুটির বাড়িতে নয়, তুমি আমার রাজবাড়িতে এসে দুবেলা খেয়ে যাবে। গোপাল হেসে বলল, এ যে মেঘনাতেই জল। ধন্যবাদ মন্ত্রী মশাই, সবই হয়েছে আপনার জন্য। এই কথা শুনে রাজসভার সভাসদ সবাই হেসে উঠল। আর তখনই নবাব বাহাদুর রাজসভায় হাজির। নবাব বাহাদুর বলল, বাবা, রাজসভায় ঢুকতে না ঢুকতেই খাবার নিয়ে আলোচনা শুনলাম বলে মনে হলো। মহারাজ অবাক হয়ে বলল, নবাব বাহাদুর আপনি? নবাব বাহাদুর বলল, কেন কৃষ্ণচন্দ্র, অবাক হলে নাকি? মহারাজ বলল, না মানে। নবাব বাহাদুর বলল, থাক থাক, ওসব মানে থাক, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। একমাত্র তুমিই পারো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। মহারাজ বলল, তাই নাকি? বেশ বেশ, বলুন নবাব বাহাদুর, আমি চেষ্টায় ত্রুটি রাখবো না, কথা দিলাম। নবাব বাহাদুর বলল, সবার সামনে বলা যাবে না, তুমি আমার সঙ্গে রাজবাড়ির বাগানে চলো, ওখানেই আমি তোমাকে আমার সব সমস্যার কথা বলবো। মহারাজ বলল, আচ্ছা, আজ তবে রাজসভা এখানেই শেষ হলো, তোমরা যে যার বাড়িতে ফিরে যাও। কিন্তু নবাব বাহাদুরের কথা শুনে গোপালের খটকা লাগলো, তাই গোপাল বাড়িতে না গিয়ে রাজবাড়ির বাগানে একটা গাছের নিচে লুকিয়ে পড়লো। এদিকে মহারাজ, মন্ত্রী, নবাব বাহাদুর আর উজির বাগানে গেল। মহারাজ বলল, এবার বলুন নবাব বাহাদুর, আপনি কি বিপদে পড়েছেন, আর আমি আপনাকে সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার করতে পারি? নবাব বাহাদুর বলল, আসলে হয়েছেটা কি তুমি তো জানো কৃষ্ণচন্দ্র, আমি কেমন খাদ্যরসিক মানুষ, ভালো মন্দ খাবার ছাড়া আমার একটা দিনও কাটতে চায় না। কিন্তু গতকাল আমার দরবারের খাস রাঁধুনি আকবর মাসখানেকের জন্য ছুটি নিয়েছে, দেশের বাড়ি গেছে, সেই জন্যই তো এই বিপদ। আকবর খুব সুন্দর বিরিয়ানি বানাতো, আকবরের বানানো শাহী বিরিয়ানি দেখলেই আমার জিভে জল চলে আসতো, কিন্তু এখন ওই শাহী বিরিয়ানি রান্না করে খাওয়াবেটা কে? তাই তো ছুটে এলাম তোমার কাছে, তুমি একটা এমন রাঁধুনি খুঁজে দাও যার তৈরি শাহী বিরিয়ানি দেখলেই আমার জিভ থেকে জল ঝরে আসে। মহারাজ বলল, সে কি? না মানে কৃষ্ণনগরে এরকম বিরিয়ানি রাঁধুনি কোথায়? উজির বলল, কেন কেন, কৃষ্ণনগরে কেউ বুঝি বিরিয়ানি বানাতে পারে না? মহারাজ বলল, পারে, কিন্তু এখানে ওই বিরিয়ানি খাওয়ার চলটা মুর্শিদাবাদের মতো অত নেই, তাই ওই মানে
নবাব বাহাদুর বলল, আমি কোনো কথা শুনতে চাই না কৃষ্ণচন্দ্র। তোমার হাতে মাত্র একদিন সময়। আগামীকালের মধ্যে যদি এমন রাঁধুনি খুঁজে পাও যার বানানো বিরিয়ানি দেখলেই আমার জিভ থেকে জল ঝরে পড়ে, তাহলে এই যাত্রায় তুমি বেঁচে যাবে। না হলে আমি তোমাকে সারা জীবনের মতন কারাগারে বন্দি করে রাখবো। মহারাজ বলল, রাঁধুনি না পেলে সারা জীবন কারাবাস? মন্ত্রীমশাই বলল, চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি, আমি ঠিক ভালো রাঁধুনি খুঁজে বার করব। মহারাজ বলল, তবে দেরি করো না, তুমি এখনই খোঁজ শুরু করো। মন্ত্রীমশাই বলল, কিন্তু মহারাজ খোঁজ করার জন্য তো কিছু। তখন মহারাজ নিজের পকেট থেকে সোনার মোহর বের করে মন্ত্রীমশাইকে দিল। তারপর মন্ত্রীমশাই রাঁধুনি খুঁজতে বের হলো। নবাব বাহাদুর বলল, আমি কালকের দিনটা তোমার রাজবাড়িতেই থাকবো কৃষ্ণচন্দ্র। রাঁধুনি পেলে তাকে দিয়ে বিরিয়ানি রান্না করে আমার ঘরে পাঠিয়ে দিও। এই বলে নবাব বাহাদুর আর উজির রাজবাড়ির ভেতরে গেল। এদিকে গোপাল দূরে দাঁড়িয়ে সবটাই শুনল, আর মন্ত্রীমশাই খুব খুশি। মন্ত্রীমশাই রাঁধুনি খুঁজতে যাচ্ছিল আর বলছিল, এবার মহারাজের কারাবাস হবেই হবে, আর নবাব বাহাদুরের সঙ্গে হাত মিলিয়ে আমি বসবো কৃষ্ণনগরের রাজ সিংহাসনে। কিন্তু মহারাজের কাছ থেকে মোহর যখন নিয়েছি, তখন কয়েকজন তো ধরে নিয়ে যেতেই হবে। তাই মন্ত্রীমশাই দুইজনকে রাজবাড়িতে নিয়ে গেল। তারপর ওই দুই রাঁধুনি বিরিয়ানি রান্না করতে লাগলো। এদিকে নবাব বাহাদুর আর উজির নিজেদের কক্ষে বসে কথা বলছিল। উজির বলল, বাহ বাহ, দারুণ ফন্দি এঁটেছেন জাহাপনা। কৃষ্ণচন্দ্রের মুখে তো পুরো পোড়া বিরিয়ানির মতো দেখতে লাগছিল। এই বলে হাসতে থাকলো। নবাব বাহাদুর বলল, দাঁড়াও উজির, এখনো কালকের দিনটা কৃষ্ণচন্দ্রের হাতে আছে। এবার আমি কৃষ্ণচন্দ্রকে বিরিয়ানির হাড়ির ভেতরে ডুবিয়ে সেদ্ধ করেই ছাড়বো। উজির বলল, কিন্তু জাহাপনা, কৃষ্ণচন্দ্র যদি গোপালের সাহায্য নিয়ে এমন কাউকে ধরে নিয়ে আসে, সত্যি সত্যি ভালো বিরিয়ানি রান্না করতে পারে, তখন কি হবে? নবাব বাহাদুর বলল, ধুর, বিরিয়ানি খাবো তো আমি, আর ওই বিরিয়ানির স্বাদ যতই ভালো হোক না কেন, আমি নিজের মুখে কিছুতেই স্বীকার করব না। উজির বলল, আমাদের জাহাপনার লাজবাব বুদ্ধি, পুরো শাহী বিরিয়ানির মতো। একটু পরেই মহারাজ আর মন্ত্রীমশাই বিরিয়ানি নিয়ে নবাবের কাছে এলো। নবাব বাহাদুর একটা থালা থেকে বিরিয়ানি তুলে নিয়ে একটু মুখে দিল, আর দিতেই ওয়াক থু থু করলো। মহারাজ বলল, তাহলে অন্য থালা থেকে বিরিয়ানি একটু নিয়ে খেয়ে দেখুন নবাব বাহাদুর। নবাব বাহাদুর তখন অন্য থালা থেকে বিরিয়ানি একটু চেখে দেখলো, আর আবারও ওয়াক থু 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 করে ফেলে দিল। নবাব বাহাদুর বলল, জঘন্য, একেবারে জঘন্য। পরের দিন সকালে মহারাজকে খেতে দিল, কিন্তু মহারাজ খেতেই পারল না, কারণ মহারাজ খুব চিন্তায় আছে। কিভাবে নবাব বাহাদুর বিরিয়ানি দেখেই জিভে জল আসবে, কোথায় ভালো রাঁধুনি পাবো। এদিকে গোপাল খেতে আসলো। গোপাল বলল, এ কি মহারাজ, আপনার পাতে লুচিগুলো তো পাতেই নেতিয়ে গেছে, ওগুলো তাড়াতাড়ি পেটে চালান করুন, না হলে তো অপমান করা হবে মহারাজ। মহারাজ বলল, আমি যে বড় সমস্যায় পড়েছি গোপাল। গোপাল বলল, আমি জানি মহারাজ। নবাব বাহাদুর যখন আপনাকে রাজবাড়ির বাগানে ডেকে নিয়ে গেলেন, তখনই আমি গাছের আড়ালে থেকে সব শুনেছি। মহারাজ বলল, তুমি সব জানো? তাহলে আমাকে তুমি বাঁচাও গোপাল, বাঁচাও। গোপাল বলল, সে বলতে, গোপাল থাকতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি হবেই না, কিন্তু তার আগে আমার পেটে দুটো দানা পানি দিতে হবে, না হলে বুদ্ধি খুলবে না মহারাজ। এদিকে রানীমা নিজের হাতেই গোপালের জন্য খাবার নিয়ে আসলো, আর গোপালকে খেতে দিল। রানীমা বলল, এই নাও গোপাল, যত ইচ্ছে খাও। তারপর গোপাল খাবার খেয়ে পেট ভর্তি করে বলল, নবাব বাহাদুরকে জব্দ করার বুদ্ধি পেয়ে গেছি মহারাজ। মহারাজ বলল, তুমি সত্যি পারো বটে গোপাল, পেটে খাবার পড়তে না পড়তেই বুদ্ধি মাথায় উঠে এলো। গোপাল হেসে বলল, কি করব মহারাজ, খালি পেটে থাকলে বায়ু মাথায় উঠে, আর ভরপেট থাকলে বুদ্ধি, এটাই তো জগতের নিয়ম। মহারাজ বলল, বেশ বেশ, এবার বলো তো তোমার মাথায় কি বুদ্ধি এলো? গোপাল বলল, বলবো না মহারাজ, রাঁধবো, আমি নিজে হাতে নবাব বাহাদুরের জন্য বিরিয়ানি রাঁধবো। আমি রাজবাড়ির রান্নাঘরে গেলাম,
মহারাজ, আপনি শুধু প্রহরী দিয়ে আমার নাতি নাতিদের কাছে একটা খবর পাঠিয়ে দিন। ওদের বলুন তাড়াতাড়ি এসে যেন ওরা আমার সঙ্গে দেখা করে। তারপর গোপাল রাজবাড়ির রান্নাঘরে চলে গেল, আর মহারাজ একজন প্রহরীকে গোপালের নাতি নাতিদের কাছে পাঠিয়ে দিল। একটু পর গোপালের নাতি নাতিরা গোপালের কাছে এলো। গুলটে বলল, ও গোপাল দাদু, আমাদের ডেকেছো? গোপাল বলল, হ্যাঁ, একটা কাজ আছে। তারপর গোপাল গুলটে আর ন্যাপলাকে একটা কাজের দায়িত্ব দিল আর বলল, যা যা তাড়াতাড়ি ছুটে গিয়ে নিয়ে আয় দেখি, আর বেছে বেছে পাকা পাকাগুলো নিয়ে আসবি, কেমন? গুলটে বলল, আচ্ছা গোপাল দাদু। এই বলে গুলটে আর ন্যাপলা ছুটে গেল। এদিকে মহারাজ চিন্তা করছে, তাই নিজের কক্ষেই শুধু পাইচারি করেই যাচ্ছে। একটু পরেই নবাব বাহাদুর মহারাজের কক্ষে এসে বলল, অনেক সময় দিয়েছি, আর নয়। তুমি হাল ছেড়ে দিয়েছো দেখছি কৃষ্ণচন্দ্র, এবার চলো কারাগারে। মহারাজ বলল, না না, আসলে ওই গোপাল আপনার জন্য বিরিয়ানি রান্না করছে। আমাকে আর একটু সময় দিন নবাব বাহাদুর। আর তখনই গোপাল বিরিয়ানি নিয়ে চলে এলো আর বলল, আজ্ঞে, রান্না একটা শিল্প নবাব বাহাদুর, আর গোপাল হলো শিল্পী মানুষ। মহারাজ বলল, এই তো গোপাল চলে এসেছে। মন্ত্রী মশাই বলল, কোথায় বিরিয়ানি? আমি তো বিরিয়ানির গন্ধ পাচ্ছি না। উজির বলল, মন্ত্রী তো ঠিকই বলেছে জাহাপনা, আমিও তো গন্ধ পাচ্ছি না। নবাব বাহাদুর বলল, এই গোপাল, কে আছে ওটার ভেতরে? গোপাল বলল, এতে আছে গোপালের বানানো শাহী বিরিয়ানি, যেটা দেখলে আপনার জিভ থেকে জল টুপটুপিয়ে পড়বে। এই বলে গোপাল বিরিয়ানি থালাটা দেখালো। নবাব বাহাদুর বলল, এটা কি? গোপাল বলল, এটা হলো তেঁতুল বিরিয়ানি, পাকা পাকা টক টক তেঁতুল। এই কথা শুনতেই নবাব বাহাদুরের জিভে জল চলে এলো। নবাব বলল, আমার সঙ্গে মশকরা করা হচ্ছে? গোপাল আর কৃষ্ণচন্দ্র দুজনকেই কারাগারে ঢোকাও। মন্ত্রী মশাই বলল, ঠিক বলেছেন নবাব বাহাদুর, আজ থেকে আমি আপনাদের দলে। গোপাল বলল, দাঁড়ান নবাব বাহাদুর, আপনার শর্ত ছিল এমন বিরিয়ানি বানাতে হবে যেটা দেখে আপনার জিভ থেকে জল টুপটুপিয়ে পড়ে। আর তেঁতুল দেখার পর আপনার জিভ থেকে তো জল টুপটুপিয়ে পড়েই যাচ্ছে, টুপটুপিয়ে পড়েই যাচ্ছে। এই দেখুন। নবাব বাহাদুর বলল, হ্যাঁ, তাই তো। মহারাজ তখন হেসে বলল, সাব্বাস সাব্বাস গোপাল, সাব্বাস। এই না হলে গোপাল ভাঁড়। এদিকে মন্ত্রী মশাই মনে মনে বলছে, যাহ, কেন যে নবাব বাহাদুরের দলে জিতে গেলাম। এইবারও গোপাল মহারাজকে বাঁচিয়ে দিল। উজির বলল, আপনি হেরে গেছেন জাহাপনা, এখানে থেকে আর লাভ নেই। এই বলে নবাব বাহাদুর আর উজির ছুটতে চলে গেল। মন্ত্রীমশাই বলল, আমিও যাই। এই বলে মন্ত্রীমশাই চলে যাচ্ছিল, কিন্তু গোপাল পা দিয়ে ল্যাং মেরে মন্ত্রীমশাইকে ফেলে দিল। গোপাল বলল, এত তাড়া কিসের যাবার? আগে আমার বানানো শাহী বিরিয়ানিটা খেয়ে যান। মহারাজ বলল, মন্ত্রী, এবার তুমি কোথায় পালাবে? এদিকে গোপালের রান্না বান্নার শাহী বিরিয়ানি গোপাল মন্ত্রীমশাইকে খাইয়ে দিল। মন্ত্রীমশাই বলল, কি জঘন্য খেতে। মহারাজ বলল, খাও খাও, ওই তোমার শাস্তি, সবটাই খাও, এক্ষুনি সবটাই শেষ করো, খাও খাও। গোপাল, তুমি সবটাই মন্ত্রীমশাইকে খাইয়ে দাও। আর তারপর গোপাল সবটাই শুধু তাড়াতাড়ি করে মন্ত্রীমশাইকে খাইয়ে দিচ্ছে। তো ফ্রেন্ড, আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কিরকম লাগলো বলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।